মুফতি হান্নানের এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2008-এ 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না। এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342-র আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। থ্যাংক ইউ। এটা আমরা এখন বলতে পারি না, এটা আদালত কি করে সেটা মাননীয় আদালতের এখতিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট সরি না আসলে কি প্রত্যাশা জায়গায় কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লার্নেড ডিএজি ওনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারিড জাস্টিস বাড়ি, অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনো কোনো কাজ নাই যেটা করেননি। অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ 24 জনের যে আনফরচুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলার তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড জাস্টিস বারিড। থ্যাংক ইউ। আসামিরা সাক্ষী সাক্ষী আমরা বলেছি যে বড় শিশির বড় আমি যাই। এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ 410 দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন। সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না। মোর ইন্টারেস্টিং, এই 12 জনে যে করেছেন এই 12 জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাবো আগামীকালকে পড়তে, একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না। এবং আরও ইন্টারেস্টিং হলো এই মামলায় 17 জন স্টার উইটনেস আছে। এই স্টার উইটনেস আমি দেখাবো আগামীকালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দিব। এই 17 জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন। আমরা আগামীকালকে এগুলো সুনির্দিষ্টভাবে উপস্থাপন করব। দেখেন এখানে দেরি হয়েছে। প্রথম তো মামলা শেষ হয়ে গিয়েছিল 2009 সালে, 61 জন সাক্ষীর জবানবন্দি শেষ। তারপরে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা দরখাস্ত দেয়া হলো 2009 সালের মার্চ মাসে। দরখাস্ত দিয়ে তারা বললেন ফার্দার ইনভেস্টিগেট করতে চান। এই ফার্দার ইনভেস্টিগেশনে গিয়ে লাগলো আরও 3 বছর। ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলো 11 সালের শেষের দিকে। তারপরে আবার নতুন করে কগনিজেন্সে নিল, তারপরে আবার শুরু হলো। আগামীকালকে আমি পড়ে শোনাবো একটা জিনিস। এই মামলার নিম্ন আদালতের রায়, যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন পরে, তিনি দেখবেন নিম্ন আদালতের রায়ের মধ্যে একটা রাজনৈতিক ভাষণ দিয়েছেন।
এই রাজনৈতিক ভাষণটাও আমরা আগামীকাল অথবা পরশুদিন আদালতের সামনে তুলে ধরব, যে কেন 21শে আগস্টের মামলার রাজনীতি কি ইম্প্যাক্ট আছে এই কথা বলে তিনি কনক্লুশনে পৌঁছেছেন। আমার মনে হয় এগুলো সবই পাবলিকলি আসা উচিত। হাইকোর্টে প্রপারলি এগুলো ডিসকাস হয় নাই, সুপ্রিম কোর্টে ডিসকাস হচ্ছে। সো দিস ইজ এ গুড অপরচুনিটি ফর এভরিওয়ান।